সুপ্রিয় একাদশ শ্রেণীর ছাত্ররা, আমি তামজিদা রহমান লুনা, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। আমি ক্লাসটা শুরু করার পূর্বে আসলে একটু তোমাদের সাথে ভিন্ন কথা একটু বলতে চাচ্ছি, আমার একটা খারাপ লাগা থেকে। সেটা হচ্ছে যে তোমরা বিভিন্ন ক্লাসের সময় কিছু অসঙ্গতিপূর্ণ মন্তব্য করো, যা কলেজের এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসলে শোভন হয় না, শোভন নয়, একদমই শোভন নয়। ভাষার যে ব্যবহারগুলো তোমরা নিজেদের মধ্যে শিক্ষকদের উদ্দেশ্যে করো, সেটা যেহেতু এখানে প্রতিটি মন্তব্য আমরা দেখি পড়ি, তো সেটা শোভন হয় না। তোমাদের কাছে এটা আমাদের আসলে কাম্যও নয়, কারণ আমরা সকল শিক্ষকই যে যেখান থেকেই তোমাদের জন্য এই ক্লাসগুলো পরিচালনা করছি, আমরা আমাদের সম্পূর্ণ দায়িত্ববোধ নিয়েই তোমাদের প্রতি আমরা যত্নশীলতার সাথেই সেই কাজটি সবাই করছি, যে তোমাদের সহযোগিতার জন্য এই মহামারীর সময় যাতে তোমরা ঘরে বসে থেকেও আসলে পড়াশোনার সাথে থাকতে পারো, সেই সহযোগিতার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ সরকারি নির্দেশনায়। তো সেটার প্রতি তোমরা ন্যূনতম শ্রদ্ধাটুকু যদি না দেখাতে পারো, তাহলে আসলে আমাদের সকল শিক্ষকের এই পরিশ্রম আসলে বৃথা। আমরা যে কষ্ট করছি, কারণ শিক্ষা মানে কিন্তু এটা নয় যে তোমরা ভাববে না যে শুধু বিষয়ভিত্তিক জ্ঞান, অর্থাৎ তুমি শুধু ফিজিক্স শিখলে, কেমিস্ট্রি শিখলে, বাংলা, ইংরেজি, ম্যাথ এসব শিখলে আর তোমার শিক্ষা পরিপূর্ণ হয়ে গেল। আসলে কিন্তু তা নয়। শিক্ষা মানে একজন শিক্ষার্থীর বা একজন মানুষের আসলে তার আচরণের উন্নয়ন ঘটাতে হয়। আর সেদিকে দৃষ্টি রেখে আমি তোমাদের প্রতি আমার অনুরোধ যে তোমরা চেষ্টা করবে এই ধরনের ভাষা পরিহার করে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে। হ্যাঁ, অনেক কিছু তোমাদের ভালো না লাগতে পারে, তোমাদের বোঝার সমস্যা হতে পারে, সেটা কিন্তু ভিন্ন বিষয়, কিন্তু অবশ্যই তোমরা মন্তব্য করার ক্ষেত্রে শালীনতা বজায় রাখবে, এটুকু প্রত্যাশা তোমাদের কাছে আমরা সবাই করি, সবাই। তো চলো, আসলে আমার খুব খারাপ লেগেছিল, বেশ কিছু মন্তব্য দেখেছি, সেটা যে ক্লাসেই করো না কেন সেটা আমার সঙ্গত লাগেনি, সেজন্যই কথাটা আজকে বলা। চলো পড়ায় যাই। তোমরা জানো যে আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে 10ম অধ্যায়টি আছে, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, সেটি পড়াচ্ছিলাম। অলরেডি আমি 2টো ক্লাস এটা নিয়েছি। প্রতি রবিবারে আমার ক্লাস কিন্তু হয়, প্রতি রবিবার, তোমরা এটা মনে রাখবে, আমার প্রতি রবিবারে ক্লাস। আর ফেব্রুয়ারি মাসে গিয়ে হয়তো সম্ভবত আমার একটা ক্লাস বৃহস্পতিবারে নিতে হবে, আমি সেটা তোমাদেরকে পূর্বেই জানাই দিব, তোমরা একটু টেনশন করবে না এসব নিয়ে। চলো আমরা আজকে আসলে আগে কি পড়াবো আজকে সেটার একটু গাইডলাইনটা দেখে নিই, অর্থাৎ পাঠ্যসূচিটা একটু জানি। গ্যাসের আণবিক গতিতত্ত্ব, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ, গড় বেগ, গড় বর্গবেগ ও মূল গড় বর্গবেগ, এবং গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ, এই বিষয়গুলো নিয়েই আজকের পাঠ্যসূচি, আমরা এগুলোই আলোচনা করব। চলো মূল পাঠে চলে যাই। গ্যাসের আণবিক গতিতত্ত্ব। পদার্থ মাত্রই অণু দিয়ে গঠিত, এটা আমরা জানি, পদার্থ মাত্রই অণু দিয়ে গঠিত। পদার্থের অণুগুলো কম্পমান অবস্থায় গতিশীল থাকে, অর্থাৎ পদার্থের অণুগুলো গতিশীল থাকে এবং কম্পিত অবস্থায় থাকে। গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিশীল এবং সে তাপশক্তি গ্যাসের অণুগুলোর গতির সাথে সম্পর্কিত। গ্যাসীয় পদার্থের আচরণ পর্যবেক্ষণ করে যে তত্ত্ব সৃষ্টি হয়েছে সেটি গ্যাসের গতিতত্ত্ব নামে পরিচিত। অর্থাৎ এই যে আমরা জানলাম যে পদার্থ অণু দিয়ে গঠিত এবং অণুগুলো কম্পিত অবস্থায় গতিশীল থাকে, দ্রুত গতিশীল থাকে,
এবং অণুগুলোর গতির সাথে তাপশক্তির একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এই যে বিভিন্ন আচরণ, এই বিভিন্ন আচরণ পর্যবেক্ষণ করে যে তত্ত্ব সৃষ্টি হয়েছে সেটাকে আমরা গ্যাসের গতিতত্ত্ব বলি। গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ। 1857 খ্রিস্টাব্দে ক্লসিয়াস প্রথম গ্যাসের গতিতত্ত্বকে গাণিতিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য কতগুলো মৌলিক স্বীকার্যের বর্ণনা করেন। আমরা সেই মৌলিক স্বীকার্যগুলোই এখানে জানবো। তার আগে একটি কথা, যে এই যে এখানে যে মৌলিক স্বীকার্যগুলো আছে গ্যাসের অণু, এগুলো যে তোমাদের মুখস্থ করতে হবে বা পরীক্ষায় বহু এভাবে আসবে মোটেই কিন্তু তা নয়। কারণ এখন তো আমরা জানি যে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের ধারা ভিন্ন, এভাবে আসবে না, কিন্তু এগুলো আমাদের আসলে জানতে হবে। একটা টপিককে খুব ভালো করে জানতে হলে তার অনেকগুলো দিক জানতে হয়, সেই প্রেক্ষিতে এগুলো জানতে হবে। এগুলো তোমরা দুই একবার একটু রিডিং পড়বে, রিডিং পড়ে দেখবে যে জিনিসগুলো বোঝো কিনা, সেটাই যথেষ্ট। মনে রাখবে বৈশিষ্ট্যগুলো, জাস্ট এতটুকুই। তো আমি একটু সেগুলো একটু বলি তোমাদের জন্য। এটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে হয়তো ল্যাঙ্গুয়েজ আকারে লেখা আছে, তোমরা যে বই যে ফলো করছো করো, কোনো সমস্যা নেই। 1 নম্বরে আছে সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত, একটি গ্যাসের সকল অণু সদৃশ্য এবং একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। একটি গ্যাসের সকল অণু সদৃশ্য এবং একটা গ্যাসের অণু থেকে অন্য গ্যাসের অণু ভিন্ন, অর্থাৎ আলাদা। আর ধরো যে হাইড্রোজেন গ্যাসের অণু এবং নাইট্রোজেন গ্যাসের অণু, এরা একদম সম্পূর্ণরূপে একটা আরেকটার থেকে আলাদা। আবার নাইট্রোজেন গ্যাসে যে অণুগুলো আছে সেই অণুগুলো প্রত্যেকেই একই রকম, সদৃশ্য মানে একই রকম। 2 নম্বর, গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। অর্থাৎ গ্যাসে যে অনেকগুলো অণু থাকে, এই অণুগুলোর যে আকার, এই আকার এই একটা অণু থেকে আরেকটা অণুর মধ্যে যে দূরত্ব তার তুলনায় অনেক কম। 3 নম্বর আছে গ্যাসের অণুগুলো কঠিন স্থিতিস্থাপক সদৃশ্য গোলক বিশেষ এবং অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, এদের শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি। আচ্ছা, স্থিতিস্থাপক জিনিসটা কি? স্থিতিস্থাপক জিনিসটা হচ্ছে যে এটা একটা ধর্ম। ধর্মটা কি? যে কোনো কিছুর উপরে যদি আমরা বল প্রয়োগ করি, সে যদি তার অবস্থার পরিবর্তন হয় এবং বলটা যদি আমরা তুলে নেই অর্থাৎ ফিরিয়ে নেই তার উপর থেকে, তাহলে সে যদি আবার পূর্বের অবস্থায় ফেরত আসে, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ এটা একটা ধর্ম। এবং এই অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। আবার শুরুতে আমরা জেনেছি যে গ্যাসের অণুগুলো গতিশীল অবস্থায় থাকে, সুতরাং এদের শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি হয়। 4 নম্বর আছে যে গ্যাসের অণুগুলো অক্রম বা এলোমেলো গতিতে গতিশীল, অর্থাৎ সে বিভিন্ন দিকে গতিশীল অবস্থায় থাকে, এক একটা অণু এক এক ডিরেকশনে গতিশীল অবস্থায় থাকে এবং এগুলো নিউটনের গতিসূত্র মেনে চলে। এবং অণুগুলো এই যেটা একটু আগে বললাম, সকল দিকে গতিশীল এবং এদের বেগের মান বিভিন্ন, অর্থাৎ একটা অণুর বেগের সাথে আরেকটা অণুর বেগের মান মিলবে না, বেগের মান বিভিন্ন। 5 নম্বর, অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে এবং আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে এবং অণুগুলো কি হয়, যেহেতু গতিশীল অবস্থায় আছে সেহেতু অণুগুলো কি হয়, একটা অণু আরেকটা অণুর সাথে ধাক্কা খায় এবং আধারের দেয়াল অর্থাৎ পাত্রের দেয়ালের সাথেও সে ধাক্কা খায়, সেটাকে আমরা বলছি সংঘর্ষ। তো এই যে একটা একটার সাথে ধাক্কা খায়, সংঘর্ষ হয়, এই দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু সরল রেখায় চলে এবং দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্তপথ বলে। আমরা মুক্তপথ নিয়ে এখানে বেশি কিছু বলবো না, কারণ পরবর্তী লেকচারে এটা বিশদ আমরা আলোচনা করব। 6 নম্বর কি আছে, একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য, অর্থাৎ একটা সংঘর্ষ ঘটার পরে আরেকটা সংঘর্ষ যে ঘটে,
এই মধ্যবর্তী যে একটা সময়, সেই সময়ের তুলনায় একটা সংঘর্ষ ঘটতে যে সময় ব্যয় হয় তা খুব কম। আচ্ছা, 7 নম্বর আছে সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক। সংঘর্ষগুলো সম্পূর্ণ স্থিতিস্থাপক, যেহেতু স্থিতিস্থাপক অর্থাৎ তার কি হবে, সংঘর্ষের আগের এবং পরের অবস্থা একই থাকবে। তাই বলা হচ্ছে কি সংঘর্ষের পূর্বে ও পরে এদের ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকবে। এই যে মৌলিক স্বীকার্য যতগুলো এখানে দেখলাম, এর বেশিও তোমরা দেখবে, লিখতে পারো। আমি এখানে 7টাই উল্লেখ করেছি। সরি। আচ্ছা, এখানে দেখো ওইটা তোমরা, এখানে দুটো ফিগার আছে, একটা অ্যানিমেশন আছে, একটা স্টিল ফিগার আছে, তা দিয়ে তোমরা এটা ভালো করে বুঝবে যেগুলো এতক্ষণ বললাম। যে বাম দিকের অ্যানিমেশনটায় দেখো কি আছে, যে অণুগুলো কিন্তু বিভিন্ন দিকে গতিশীল অবস্থায় আছে এবং একে অন্যের সাথে এবং দেয়ালের সাথে কিন্তু এরা ধাক্কা খাচ্ছে, অর্থাৎ সংঘর্ষ তৈরি হচ্ছে। এবং ডান দিকের ছবিতে আরেকটা জিনিস খেয়াল করো, যে অণুগুলো যে বিভিন্ন দিকে গতিশীল, সে বিভিন্ন ডিরেকশনে আছে গতিশীল অবস্থায়, সেটা বলা হয়েছে। গড় বেগ, গড় বর্গবেগ এবং মূল গড় বর্গবেগ, এগুলো আমরা সংজ্ঞাগুলো একটু শিখবো। একটু এখানে বলে রাখা জরুরি, বা যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন সংজ্ঞা আছে এই চ্যাপ্টারে। এই সংজ্ঞাগুলোকে তোমরা একটু মুখস্থ করবে, মনে রাখবে, কারণ সংজ্ঞা আসে 1 মার্কের যদিও, কিন্তু তারপরেও তোমাদেরকে মনে রাখতে হবে। যদি না লিখতে পারো তাহলে সেই একই কিন্তু আসলে পরীক্ষায় হারিয়ে যায়। আসো আমরা সংজ্ঞাগুলো শিখি। গড় বেগ, গ্যাস অণুগুলোর বেগের গাণিতিক গড়কে তাদের গড় বেগ বলে। গ্যাস অণুগুলোর বেগের গাণিতিক গড়, আমরা গড় নেই গ্যাস অণুর ক্ষেত্রে। গড় নেই কারণ হচ্ছে আসলে বিভিন্ন দিকে, বিভিন্ন ডিরেকশনে এবং বিভিন্ন মানে থাকে বেগগুলো। তা আমরা এটাকে মোট মান করার ক্ষেত্রে গড় করে নিই। গ্যাস অণুগুলোর বেগের গাণিতিক গড়কে তাদের গড় বেগ বলে। একে আমরা সি বার দ্বারা প্রকাশ করা হয়। এখানে কোনো একটা লেটারের উপরে যদি একটা এরকম সমান না একটা টার্ম থাকে, সেটাকে আমরা বার উচ্চারণ করি, সি বার। একে সি বার দ্বারা প্রকাশ করা হয়। এখন কোন একটা গ্যাসে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে n সংখ্যক অণুর প্রতিটির বেগ আমরা চিন্তা করি। C1, C2, C3, Cn যথাক্রমে যদি n সংখ্যক পরিমাণ থাকে, তাহলে অণুগুলোর গড় বেগ হবে কি, c বার ইকুয়ালস টু C1 প্লাস C2 প্লাস C3, এভাবে Cn পর্যন্ত। এবং যেহেতু গড় মান, সুতরাং আমরা মোট সংখ্যা দ্বারা ভাগ করব ক্যাপিটাল N। তাহলে c বার ইকুয়ালস টু C1 C প্লাস C2 প্লাস C3, এভাবে Cn পর্যন্ত ডিভাইডেড বাই n। গড় বর্গবেগ, আমরা একটু আগে গড় বেগ বের করেছি, এখন হচ্ছে গড় বর্গবেগ। কোনো গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড়কে গড় বর্গবেগ বলে। হ্যাঁ, এটা কি, ওই যে আমরা একটু আগে যে বেগগুলো নিলাম, বেগের গড় নিলাম, যদি ওই বেগগুলোকে বর্গ করি, বর্গ করে যদি তাদের গড় মান নিই, সেটাকে আমরা বলি গড় বর্গবেগ। একে সি স্কয়ার বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একইভাবে কোনো গ্যাসের n সংখ্যক অণুর প্রতিটির বেগ যথাক্রমে C1, C2, C3 এভাবে Cn পর্যন্ত হলে অণুগুলোর বেগের বর্গের সমষ্টি হচ্ছে C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার, এভাবে প্লাস Cn স্কয়ার পর্যন্ত। তাহলে তার যদি আমরা গড় বর্গ বেগ নিই, তাহলে কি হচ্ছে, C স্কয়ার বার ইকুয়ালস টু C1 স্কয়ার, কারণ সমষ্টিকে n দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ মোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। C1 স্কয়ার প্লাস C2 স্কয়ার প্লাস C3 স্কয়ার, এভাবে প্লাস Cn স্কয়ার পর্যন্ত ডিভাইডেড বাই n। মূল গড় বর্গবেগ বা গড় বর্গবেগের বর্গমূল, এটার ইংরেজি নামটা একটু আমি উল্লেখ করি, রুট মিন স্কয়ার ভেলোসিটি। এটা একটু লাগবে, এই রুট মিন স্কয়ার থেকে শব্দটা RMS ভেলোসিটিও বলে একে।
চলো দেখি সংজ্ঞাটা কি। কোনো গ্যাসের সকল অণুর বেগের বর্গের গড় মানের বর্গমূলকে মূল গড় বর্গবেগ বা গড় বর্গবেগের বর্গমূল বলে। সকল অণুর বেগের বর্গের, অর্থাৎ আমরা একটু আগে যে বেগের বর্গের গড় মানটা নিয়েছি তাকে যদি আমরা বর্গমূল করি সেই মানটাকে আমরা বলি মূল গড় বর্গবেগ। এটাকে সংক্ষেপে আরএমএস মানও বলা হয়। কোনো গ্যাসের n সংখ্যক অণু প্রতিটির বেগ আগের মতোই যদি আমরা বলি C1 C2 C3 Cn পর্যন্ত হয়, তাহলে বেগের গড় বর্গের মূল c বা CRMS বা √c² বার দ্বারা প্রকাশ করি। তাহলে CRMS বা √c² বার যেটাই লেখো একই কথা, দুটোই ব্যবহার করতে পারবে। ইকুয়ালস টু √c, প্রথমটায় 1টা লেখা হয়নি ভুলে, তো C1² প্লাস C2² প্লাস C3² প্লাস এভাবে Cn² পর্যন্ত ডিভাইডেড বাই n। এই যে সংজ্ঞাগুলো, এই যে ইকুয়েশনগুলো আমরা লিখলাম বা যে মানগুলো আমরা পেলাম যেভাবে লিখলাম, এটা আসলে আমাদের পরবর্তীতে তোমরা দেখবে লাগবে। গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ। এই আদর্শ গ্যাসের চাপের সমীকরণটা পড়ানোর আগে একটু আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে এটা আসলে এত বড় একটা রাশিমালার এত বড় একটা ডেরাইভেশন, সেটা হয়তো ধৈর্য না থাকলে তোমাদের বুঝতে কষ্ট হবে। প্রথম কথা হচ্ছে একটু ধৈর্য সহকারে সেটা তোমরা বোঝার চেষ্টা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা এভাবে পরীক্ষায় হুবহু তো আসবে না, একটু আগেও বললাম যে হুবহু এভাবে আসবে না। হ্যাঁ, সুতরাং তোমরা চাইলে এটা পুরোটা পড়তে হবে তা না, কিন্তু যেহেতু এটা একটা ফর্মাল ক্লাস আমার তোমাদেরকে বোঝাতে হবে, সুতরাং আমি পুরোটাই বুঝাবো। তোমরা চাইলে পুরোটা না পড়তে পারো, শুধুমাত্র এখানে দেখবে যে লাল কালিতে কিছু বক্স করে দিয়েছি ইকুয়েশনগুলোতে। যে ইকুয়েশনগুলোতে বক্স করা আছে লাল কালি দিয়ে সেগুলা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, কারণ এগুলো দিয়ে সমস্যার সমাধান করতে হবে পরীক্ষায় যদি আসে, এগুলো লাগবেই। আর একটা কথা যেটা, সেটা আসলে তোমরা চাইলে এটা পুরোটা পড়তে পারো জানার জন্য, বোঝার জন্য। যার আগ্রহ আছে, যার সেইটুকু আগ্রহ নাই, সে চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু ইকুয়েশনগুলো স্কিপ করার কোনো সুযোগ নেই। ইকুয়েশনগুলোকে অবশ্যই পড়তে হবে। তো চলো একটু আমরা আসলে এটা বোঝার চেষ্টা করি। আর আরেকটা জিনিস যে এটা খুব বড় আসলে একটা ডেরাইভেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খুব কঠিন তা বলবো না, ঠিক খুব কঠিন না, কিন্তু অনেকগুলো ধাপ, তো তোমরা একটু খেয়াল করো। আমি বোঝানোর চেষ্টা করছি, আমার সাধ্যমতো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এটাতে ডান দিকে যে ছবিটা আছে, ফিগারটা, সেটা একটু খেয়াল করো। এখানে একটা ঘনাকৃতির স্থিতিস্থাপক দেয়াল সম্পন্ন একটা পাত্র নেই, ধরে নেই যে এটা একটা ঘনাকৃতির স্থিতিস্থাপক দেয়াল সম্পন্ন পাত্র যার ভিতরে গ্যাস রাখা আছে, অর্থাৎ গ্যাসপূর্ণ একটি পাত্র, এবং এর প্রতিটি দেয়ালের পাশের দৈর্ঘ্য বলা আছে, দেখো এল, এখানে দেখানো হয়েছে এল, প্রতি পাশের দৈর্ঘ্য হচ্ছে এল, এবং পাত্রের দুই দেয়াল এক্স অক্ষের সাথে, দুই দেয়াল ওয়াই অক্ষের সাথে এবং দুই দেয়াল জেড অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত। আমি পরবর্তী স্লাইডে আসলে যাওয়ার আগে এখানে একটু আরেকটু ছবিটাতে আরেকটু বলে নিই, তোমাদের বুঝতে সুবিধা হবে পরবর্তী স্লাইডটা। তাহলে যে এখানে দেখো যেহেতু গ্যাসপূর্ণ একটা পাত্র, অর্থাৎ গ্যাসের অণু আছে n সংখ্যক অণু, সেখানে আমি একটা অণু বিবেচনা করি। দেখো এখানে
এই যে গোল ছোট্ট একটা বলের মতো দেয়া আছে, এটা একটা অণু যদি বিবেচনা করো এবং সেই অণুটার ভর আমরা ধরে নেই m, ছোট হাতের m, এবং তার বেগ সি, দেখো বেগ সি দেখানো আছে, এবং এই যে সি বেগ আছে এখানে, তো আসলে দেখো যে ফিগারটা এক্স ওয়াই জেড 3 অক্ষ বরাবর আসলে ফিগারটা আঁকা আছে, তাই না, যেহেতু ঘনাকৃতির পাত্র। তো এখন এই যে সি বেগটা আমরা কিন্তু উপাংশ বিভাজন শিখে গেছি অলরেডি ভেক্টরের চ্যাপ্টার থেকে। তাহলে সি বেগকে যদি এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর উপাংশ বিভাজন করি, তাহলে কি হবে, এক্স অক্ষ বরাবর সে ইউ বেগে গতিশীল, ওয়াই অক্ষ বরাবর ভি বেগে এবং জেড অক্ষ বরাবর ডাব্লিউ বেগে গতিশীল। এবং এখানে ছবিতে খেয়াল করো যে A1 একটি দেয়াল এবং A2 একটি দেয়াল, এই দুটো দেয়াল এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করছে। এতক্ষণ যা বললাম আগের স্লাইডের ফিগারে, সেই কথাগুলো এখানে দেখো যে A1 এবং A2 দুটি দেয়াল এক্স অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত আছে, এবং পাত্রের মধ্যে আমাদের মোট গ্যাস অণুর সংখ্যা আমরা ধরে নিই ক্যাপিটাল এন। এবং একটু আগেই যে বললাম যে একটা অণু বিবেচনা করি যার ভর m এবং বেগ c, এবং তাদের বিভিন্ন অক্ষ বরাবর এই উপাংশগুলো এখানে বলা হয়েছে। এখন দেখো, যদি ভর m হয় এবং বেগ c, x অক্ষ বরাবর এই বেগের উপাংশটা হচ্ছে ইউ, তাহলে আমরা বলেছি A1 এবং A2 এই দুটো দেয়াল x অক্ষের সাথে লম্বভাবে অবস্থিত আছে, তাই না? তো A1 দেয়ালে যখন সে ধাক্কা খাবে, তাহলে কোন ভরবেগে ধাক্কা খাবে? mu ভরবেগে ধাক্কা খাবে। অণুটা A1 দেয়ালে mu ভরবেগে ধাক্কা খাবে। এবং আমরা কিন্তু স্বীকার্য থেকে অলরেডি জানি যে সংঘর্ষগুলো স্থিতিস্থাপক। যেহেতু স্থিতিস্থাপক, তাহলে সে কি করবে, যেই ভরবেগে দেয়ালে ধাক্কা খাবে সেই ভরবেগেই সে বিপরীত দিকে ফিরে যাবে, তাই না? কারণ বারবার বলছে এটা স্থিতিস্থাপক, সুতরাং একই ভরবেগে সে বিপরীত দিকে ফিরে যাবে। তাহলে যেহেতু স্থিতিস্থাপক বলছি, তাহলে ধাক্কার পূর্বের এবং পরের এক্স অক্ষ বরাবর যে ভরবেগ, সেটার কিন্তু মানটা সেম হবে, দিক ভিন্ন হবে। তাহলে আমরা দেখো এক্স অক্ষ বরাবর ধাক্কার পূর্বে ভরবেগ হবে mu এবং ধাক্কার পরে ভরবেগ হবে -mu, যেহেতু বিপরীত দিকে ফিরে যাবে, তাহলে ওই ভরবেগটা হবে mu। এখানে ওই জিনিসটারই একটা অ্যানিমেশন দেওয়া আছে, তোমাদের দেখো বুঝতে সুবিধা হবে। একটা অণু দেখো ইউ বেগে এক্স অক্ষ বরাবর A1 দেয়ালে ধাক্কা দিচ্ছে, দিয়ে mu ভরবেগে ধাক্কা দিচ্ছে, দিয়ে সে আবার বিপরীত দিকে ওই একই ভরবেগে ফিরে যাচ্ছে। এবং আরেকটা এখানে একটু খেয়াল করো, এই যে সে মানে একবার ধাক্কা দিয়ে গিয়ে ফিরে এসে আবার ধাক্কা দিচ্ছে, তাহলে সে মোট কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? এল পরিমাণ একবার যাচ্ছে, গিয়ে ফিরে এসে আবার এল পরিমাণ যাচ্ছে, তাহলে সে 2l পরিমাণ দূরত্বটা অতিক্রম করছে। এগুলো মনে রাখো, আমরা দেখি পরবর্তী স্লাইডে সেগুলোই দেখবো। তো আমরা একটু আগে বললাম যে ভরবেগ একটা পেলাম সংঘর্ষের পূর্বে mu পরিমাণ এবং সংঘর্ষের পরে পেলাম -mu পরিমাণ, তার মানে ভরবেগের একটা পরিবর্তন হচ্ছে। তাহলে অণুটির ভরবেগের পরিবর্তন কি হবে? আমরা জানি যে ভরবেগের পরিবর্তন কি, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগটা কি? সংঘর্ষের পরে ভরবেগ -mu মাইনাস আদি ভরবেগ হচ্ছে সংঘর্ষের পূর্বে mu। তাহলে ভরবেগের পরিবর্তনটা কি পাচ্ছি আমরা? -2mu। তো একটু আগে যেটা বললাম যে অণুটা একটা দেয়ালে একবার আঘাত করার পর আবার সে দেয়ালে ফিরে এসে আঘাত করে, এই আঘাত করতে যে সময়টা নেয়, সেই সময়ে অণুটার কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে? 2l পরিমাণ, কারণ আমরা জানি যে দেয়ালের প্রতি পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে l, তাহলে দুইবার যেহেতু বিষয়টা হয়, সেটা হচ্ছে 2l পরিমাণ সে দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা সময় বের করতে পারবো
তার বেগটা জানি, তার দূরত্বটা জানি, তাহলে দুটি ধাক্কার মধ্যবর্তী কি সময় সেটা আমরা বের করতে পারবো। দুটি ধাক্কার মধ্যবর্তী সময় দূরত্ব বাই বেগ, তাহলে ইকুয়ালস টু দূরত্ব কি 2l পরিমাণ দূরত্ব অতিক্রম করে ডিভাইডেড বাই বেগ হচ্ছে x অক্ষ বরাবর, তার বেগ হচ্ছে u, তাহলে দুটি ধাক্কার মধ্যবর্তী সময় হচ্ছে 2l বাই u। এখন আমরা তো ভরবেগের পরিবর্তন পেয়েছি, সময় একটা পেয়েছি, আমরা ভরবেগের পরিবর্তনের হারটা বের করব। সেটা করতে হলে কি করতে হবে, প্রতি সেকেন্ডে ওই অণুটার ভরবেগের পরিবর্তন বের করতে হবে। প্রতি সেকেন্ডে অণুর ভরবেগের পরিবর্তন কি ইকুয়ালস টু ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। ভরবেগের পরিবর্তন আমরা পেয়েছি মাইনাস টুয়াইস এম ইউ ডিভাইডেড বাই সময় পেলাম কি 2l ডিভাইডেড বাই ইউ। এটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখি মাইনাস 2mu ইন্টু ইউ নিচে আসে যেহেতু উপরে চলে যাবে u বাই টুয়াইস l। তাহলে ভরবেগের পরিবর্তনের হার আমরা কি পাচ্ছি মাইনাস mu স্কয়ার বাই l। হার বলতে হচ্ছে প্রতি সেকেন্ডে বোঝায়, হ্যাঁ, প্রতি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন প্রতি সেকেন্ডে কতটুকু সেটাকে আমরা বলছি ভরবেগের পরিবর্তনের হার। এই মানটা মনে রাখো, ভরবেগের পরিবর্তনের হার মাইনাস mu স্কয়ার বাই l। আবার দেখো আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আরেকটা জিনিস জানি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে জানি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তনের হারটা কি মাইনাস mu স্কয়ার বাই l। এটা কার সমান, প্রযুক্ত বলের সমান। কোন বল, অণুটার উপরে দেয়াল যে বল প্রয়োগ করে সেই বলের সমান। তাহলে আমরা কি বলতে পারি, অণুটার উপর দেয়াল কর্তৃক প্রযুক্ত বল কি, বল হচ্ছে ইকুয়ালস টু মাইনাস mu স্কয়ার বাই l। আবার দেখো যে বলছে যে নিউটনের সূত্র থেকে আমরা কি জানি, নিউটনের সূত্র থেকে জানি যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে দেয়ালটা যদি অণুর উপর একটা বল প্রয়োগ করে, নিউটনের তৃতীয় সূত্র অনুসারে অবশ্যই অণুটা দেয়ালের উপরে একটি বল সমপরিমাণ বল প্রয়োগ করবে এবং সেটা বিপরীত দিক থেকে প্রয়োগ করবে, তাই না? তাহলে কি হবে, তাহলে অণুটি দ্বারা দেয়ালে প্রযুক্ত বল কি হবে Fx ইকুয়াল টু, যেহেতু এটা ছিল নেগেটিভ মান মাইনাস mu স্কয়ার বাই l, যে বিপরীত দিকে দিবে সুতরাং এটা প্লাস হয়ে যাবে mu স্কয়ার বাই l। আবার এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা স্বীকার্যতে যে জিনিসগুলো দেখলাম তার নিউটনের গতিসূত্র সে মেনে চলে, সেটাও কিন্তু দেখো এখানে প্রুফ পাওয়া যাচ্ছে। তাহলে দেখো একটা অণু থেকে যখন আমরা এটা পেলাম, তাহলে গ্যাসের সব অণু অর্থাৎ n সংখ্যক অণু দেয়ালের উপর যে বল প্রয়োগ করছে সেটা আমরা এখন নির্ণয় করি। অর্থাৎ n সংখ্যক অণু কর্তৃক A1 দেয়ালে বা তলে প্রযুক্ত মোট বলটা কি হবে Fx ইকুয়ালস টু mu স্কয়ার বাই l। এখন u স্কয়ার তো মোট মান, তাই না? তো m বাই l ইন্টু n সংখ্যক অণু যেহেতু, তাহলে u1 স্কয়ার, তার পরিবর্তে আমরা লিখতে পারি u স্কয়ারের পরিবর্তে u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস n পর্যন্ত মান un স্কয়ার। হ্যাঁ, আবার দেখো চাপের সংজ্ঞা থেকে আমরা কি জানি, চাপের সংজ্ঞা থেকে জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে চাপ। তাহলে এখানে একক ক্ষেত্রফলটা কি, একক ক্ষেত্রফলটা হচ্ছে l স্কয়ার, l করে যেহেতু প্রতি দেয়ালের দৈর্ঘ্য, তাহলে একক ক্ষেত্রফল হবে l স্কয়ার। l স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে A1 দেয়ালের উপরে চাপটা কি হবে, যেহেতু x অক্ষ বরাবর সুতরাং px ইকুয়ালস টু fx বাই l স্কয়ার, এটাই হচ্ছে চাপ। ইকুয়ালস টু আমরা fx এর মান যে একটু আগে পেয়েছি এই মানটা এখানে বসাই দেই, m বাই l ইন্টু u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস এভাবে u1 স্কয়ার পর্যন্ত এই মানটা বসাই দাও। l স্কয়ার ইন্টু l ইকুয়ালস টু আসলে l কিউব, তো নিচের লাইনে দেখো m বাই l কিউব বাকিটা আছে। আর উপরে নিচে বা হর এবং লবকে যেটাই বলো আমরা ক্যাপিটাল N দ্বারা যদি গুণ করে দেই, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, যে ডান দিকে দেখো u1 স্কয়ার প্লাস u2 স্কয়ার প্লাস un স্কয়ার ডিভাইডেড বাই n।
এইটা আসলে কি? এটা হচ্ছে অণুগুলোর গড় বর্গ বেগ, যেটাকে আমরা ইউ স্কোয়ার বার দ্বারা প্রকাশ করছি, তাই না? তো সুতরাং ইকুয়েশনটা কি লেখা যায়? পি এক্স ইকুয়ালস টু এন এম ইউ স্কোয়ার বার বাই এল কিউব। এটা সমীকরণ 1। এটা আমাদের পরে লাগবে, এটা আমরা মনে রাখি। এরপরে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে কি বলেছে? পিথাগোরাসের সূত্র অনুসারে যে কোনো অণুর জন্য আমরা জানি সি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, অর্থাৎ তার মোট মানটা হবে তার উপাংশগুলোর সমষ্টি। তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি গড় বর্গবেগের জন্য সেটা কি হবে? সি স্কোয়ার বার ইকুয়ালস টু ইউ স্কোয়ার বার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস দেখো, যে আমরা স্বীকার্যতে কিন্তু দেখেছি, অ্যানিমেশনটাতেও দেখলাম অণুগুলো ইতস্তত ঘুরে বেড়ায়, অর্থাৎ এলোমেলো চারিদিকে ঘুরে বেড়ায়, এবং ক্যাপিটাল এন হচ্ছে একটা বড় সংখ্যা। সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে উপাংশ বরাবর বেগগুলো আছে তারা প্রত্যেকে সমান, অর্থাৎ ইউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়ালস টু ডাব্লিউ স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার বারকে এভাবে লিখতে পারি, তিনটা যদি সমান হয় তাহলে সি স্কোয়ার বার ইকুয়ালস টু 3 ইউ স্কোয়ার বার। তাই এখান থেকে ইউ স্কোয়ার বারের মানটা বের করে নেই, তো ইউ স্কোয়ার বার ইকুয়ালস টু সি স্কোয়ার বার বাই 3। এবং দেখো যদি তিনটা বেগের উপাংশগুলো যদি সমান হয় তাহলে আসলে এক্স অক্ষ বরাবর যে চাপ পি এক্স এটা ইকুয়ালস টু পি ওয়াই ইকুয়ালস টু পি জেড ইকুয়ালস টু পি ধরি, এটা আমরা বলতে পারি। এখন এই যে স্কোয়ারের বারের মানটা পেলাম, সেখান থেকে একটু আগে সমীকরণ 1 যেটা আমরা পেয়েছিলাম যে পি এক্স ইকুয়াল টু এন এম ইউ স্কোয়ার বার বাই এল কিউব, এখানে স্কোয়ারের মানটা আমরা বসাই দিই এন এম সি স্কোয়ার বার বাই এল কিউব ইন্টু 3, এটা বসাই দিলে দেখো যে এখানে এই যে আছে এল কিউব। এই এল কিউবটা কি? এল কিউবটা হচ্ছে পাত্রের আয়তন। পাত্রের আয়তন মানেই হচ্ছে আসলে সেটা গ্যাসের আয়তন, এবং এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে এল কিউব ইজ ইকুয়াল টু ভি বসাই আমরা সমীকরণে, তাহলে সমীকরণটা কি হয়? পি ইকুয়ালস টু এন এম সি স্কোয়ার বার বাই 3 ভি, এল কিউবের পরিবর্তে ভি বসলো। তো এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, পিভি ইকুয়ালস টু 1/3 ইন্টু এন এম সি স্কোয়ার বার, এটা সমীকরণ 2। এবং এটা দেখো আমি বক্স করেছি লাল কালিতে। আমি শুরুতেই বলেছিলাম যে বেশ কিছু ইকুয়েশন এখানে আমি লাল কালিতে বক্স করে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য খুব জরুরি লাগবে। সেটাই যে এখান থেকে শুরু হলো এই ইকুয়েশনগুলো, এখন যতগুলো লাল কালিতে বক্স আছে সব তোমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, এগুলো লাগবে অঙ্ক করার জন্য। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনটাকে আবার এইভাবে লিখি, পি ইকুয়ালস টু 1/3 ইন্টু এন এম ডিভাইডেড বাই ভি ইন্টু সি স্কোয়ার, মানে প্রথম লাইনটা সেটাকে যদি আমরা এইভাবে লিখি, এন এম বাই ভি কে একটু আলাদা করে লিখি। এই এন এম বাই ভিটা কি? এন এম হচ্ছে মোট ভর, স্মল এম হচ্ছে একটা অণুর ভর, আর আমাদের মোট অণুর সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে মোট ভর কি হবে? এন এম, আর ভি হচ্ছে আয়তন। আমরা জানি ভর বাই আয়তন মানেই হচ্ছে ঘনত্ব, এটাকে রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি পি ইকুয়ালস টু 1/3 ইন্টু রো সি স্কোয়ার বার, এটাকেও বক্স করা হয়েছে, এটা মনে রাখবে। আচ্ছা, এটাকে আবার একটু রিঅ্যারেঞ্জ করি, সি স্কোয়ার বার ইকুয়ালস টু 3p বাই রো, অর্থাৎ সি স্কোয়ার বারের মানটা যদি এই ইকুয়েশনটা থেকে আমরা বের করে নিই তাহলে পাবো 3p বাই রো। এইটাকে যদি আমরা রুট মান নেই তাহলে রুট ওভার সি স্কোয়ার বার ইকুয়ালস টু রুট ওভার 3p বাই রো। এটা এইভাবেও রাখতে পারো, এভাবেও মনে রাখতে পারো, এটা লাগবে অঙ্ক করার জন্য, অথবা এটাকে সংক্ষিপ্ত রূপেও লেখা যায় সিআরএমএস
রুট ওভার সি স্কোয়ার বার মানেই হচ্ছে সিআরএমএস, আমরা কিন্তু সংজ্ঞায় শিখেছি রুট মিন স্কোয়ার, আর এম এস রুট মিন স্কোয়ার, হ্যাঁ, সি হচ্ছে বেগ বা ভেলোসিটি, তাহলে ইকুয়ালস টু রুট ওভার 3p বাই রো, এটা সমীকরণ নাম্বার 3, এটাও আমাদের লাগবে। এরপরে আসো সমীকরণ 2টায় আবার একটু ফেরত যাই। আরেকটা কথা বারবার, এখানে আসলে মূলত ইকুয়েশন গুলাকে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করব, বিভিন্নভাবে অ্যারেঞ্জ করে আমরা বিভিন্ন সমীকরণের সম্পর্ক বের করে নিয়ে আসবো। এখান থেকে দেখবা যে অনেকগুলো সমীকরণ আমরা বোধহয় এখানে 8টা 9টা বা 7টা 8টাই সমীকরণ পাবো, যেসব বিভিন্ন সম্পর্ক পাবো যেগুলো আমাদের আসলে লাগবে, কাজে লাগবে। তো সমীকরণ 2 কি ছিল, পিভি ইজ ইকুয়াল টু 1/3 nm সি স্কোয়ার বার। এখানে ডান দিকে, সমীকরণের ডান দিকে আমরা উপরে নিচে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি পাই, পিভি ইকুয়ালস টু 2/3 ইন্টু হাফ nm এর পরিবর্তে, যেহেতু এটা মোট ভর বলেছি, ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, হাফ এম সি স্কোয়ার বার। আবার আমরা জানি গ্যাসের গড় গতিশক্তি E equals to half mc square bar, তো E equals to half mc square bar, এটা আমরা বসাই এখানে মানটা, PV equals to 2/3 into E, half mc square bar এর পরিবর্তে E বসবে, তাহলে এটাও বক্স করা হয়েছে, এটাও লাগবে। সুতরাং এই সমীকরণটাকে আবার একটু আগাই অন্যভাবে লিখি, তো P equals to 2/3 into ভিটাকে ডান দিকে নিয়ে আসি, E by V। তো এইটা থেকে আমরা কি বুঝলাম, এই সমীকরণটা থেকে আমরা বলতে পারি একক আয়তনে গ্যাসের চাপ, একক আয়তনে ভি এর মান যদি 1 হয়, তাহলে একক আয়তনে গ্যাসের চাপ গড় গতিশক্তির 2/3, তাহলে ভি এর মান 1 হলে P equals to 2/3 into E হবে। আবার দেখো, এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, PV equals to nRT। nRT যদি গ্যাসের পরিমাণ 1 মোল পরিমাণ হয়, অর্থাৎ n equals to 1, তাহলে এই ইকুয়েশনটা হবে PV equals to RT। এই সমীকরণটাকে আমরা দ্বিতীয় সমীকরণ যেটা পেয়েছিলাম, PV equals to 1/3 nm c স্কয়ার বার, এই দুটো সমীকরণকে যদি তুলনা করি, তাহলে তুলনা করলে কি দেখব যে এই দুটোকে আমরা সমান বলতে পারি, 1/3 nm c স্কয়ার বার equals to RT। আবার nm equals to ক্যাপিটাল এম মোট ভর, গ্যাসের মোট ভর, এটা আমরা বলেছি একটু আগে, তাহলে আমরা এটা লিখতে পারি 1/3 m ক্যাপিটাল এম সি স্কয়ার বার ইকুয়ালস টু আর টি। তাহলে এখান থেকে আমরা সি স্কয়ার বারের মানটা কিন্তু বের করে নিতে পারি। সি স্কয়ার বারের মানটা তাহলে কি হবে, ইকুয়ালস টু 3টা ডান দিকে চলে যাবে, এমও ডান দিকে চলে আসবে, 3RT বাই ক্যাপিটাল এম। এখন এটার যদি আমরা বর্গমূল মান নেই, রুট ওভার সি স্কয়ার বার ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। এটা এভাবেও রাখতে পারো, কারণ এভাবেই অঙ্কটা করতে পারো, অঙ্ক আসবে, এটা ইকুয়েশনটা লাগবে, অথবা এটাকে সংক্ষিপ্ত করে লেখা যায় সিআরএমএস, মানে রুট ওভার সি স্কয়ার বারের পরিবর্তে সিআরএমএস লেখা যায়। বারবার বলছি, এগুলো বারবার বলে বলেই মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, ইকুয়ালস টু রুট ওভার 3RT বাই ক্যাপিটাল এম। এটা সমীকরণ 4 দাও। আচ্ছা, এখানে দেখো ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আরটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, তাই না, কথার সাথেই আছে ধ্রুবক, তার মানে এই আর হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। আর ক্যাপিটাল এম এটা হচ্ছে গ্যাসের ভর, এটাও একটা নির্দিষ্ট গ্যাসের জন্য এটাও ধ্রুবক মান। তাহলে এম এবং আর যদি ধ্রুবক হয়, এখানে 3টা রাশি আছে, আর, ক্যাপিটাল আর, টি এবং এম, এম এবং আর যদি ধ্রুবক হয়, তাহলে আমরা কি বলতে পারি এই সমীকরণটাকে, সিআরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার টি। টিটা কি এখানে পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা কি আমরা আগের ক্লাসে কিন্তু আমরা শিখেছি, এটা আগের ক্লাসগুলোতে শিখেছি, সুতরাং এখানে আর নতুন করে বলবো না। তো এই সমীকরণটাও, এগুলো বক্স করা একটু আগে যেটা, ওটাও সেটাও বক্স করে দিয়েছি, অর্থাৎ এগুলো লাগবে, বারবার আমি এক কথা বলছি এবং বলবো, মনে রাখবে। তো এই সমীকরণ থেকে আমরা তাহলে কি বুঝি, যে গ্যাসের অণুসমূহের মূল গড় বর্গবেগ ওই গ্যাসের পরম তাপমাত্রার সমানুপাতিক, কারণ একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তার মোট ভর কিন্তু নির্দিষ্ট, আর তো অবশ্যই ধ্রুবক, সার্বজনীন ধ্রুবক, এটা আমরা শিখেছি, তাই না।
অনেক বড়, আসলে অনেক বড়, তোমরা হয়তো ধৈর্য হারিয়ে ফেলবে। তো আমি অনুরোধ করবো আর একটু তোমরা ধৈর্য রাখো, আমি প্রায় শেষের দিকে এসে গেছি। একটু ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করো, এটা অনুরোধ। আচ্ছা, এবার দেখো একমোল গ্যাসের জন্য যে আদর্শ গ্যাসের সমীকরণটা কি, পিভি ইকুয়ালস টু আর টি। এবং আমরা একটু আগে পেয়েছি পিভি ইকুয়ালস টু 2/3 গড় গতিশক্তির সম্পর্ক থেকে পেয়েছি। এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি তাহলে আমরা কি পাবো, যে 2/3 ইকুয়ালস টু আর টি, দুটোই তো পিভি এর সমান, তার মানে 2/3 ইকুয়ালস টু আর টি, এটা আমরা বলতে পারি। এখান থেকে গড় গতিশক্তিটার মান আবার বের করতে পারি, E ইকুয়ালস টু 3/2 আর টি। তো এখানে ই কি, ই হলো এক মোল আদর্শ গ্যাসের গড় গতিশক্তি, যেটা আমরা একটু আগে বলেছি ই ইকুয়ালস টু হাফ এমসি স্কোয়ার বার, তাই না? তো এই সমীকরণটাও মনে রাখতে হবে, কারণ আমাদের গ্যাসের গড় গতিশক্তি দিয়ে অঙ্ক আসে, সেখানে লাগে। আচ্ছা, এখন এটা তো এক মোল গ্যাসের জন্য আমরা বললাম যে ইকুয়ালস টু 3/2 আর টি। যদি এক মোল গ্যাস না হয়, এন মোল গ্যাস বিবেচনা করা হয়, তাহলে কি হবে, তাহলে ইকুয়েশনটা পিভির পরিবর্তে হয়ে যাবে পিভি ইকুয়ালস টু এনআরটি, এবং পিভি ইজ ইকুয়াল টু 2/3। এই দুটো সমীকরণকেও যদি আবার তুলনা করি তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 2/3 EN, ENটা কিন্তু সাবস্ক্রিপ্ট, অর্থাৎ এর পায়ের নিচে এন লিখতে হবে, পাশে না, এটা মনে রাখবে, সাবস্ক্রিপ্ট পাশে লিখে না, নিচে লেখে, হ্যাঁ। 2/3 EN ইকুয়ালস টু nRT। এখান থেকে EN এর মানটা বের করে নাও। EN ইকুয়ালস টু আমরা তাহলে বলতে পারি 3/2 nRT, এটাও বক্স করা, কারণ এটা লাগবে। তো এটা হচ্ছে ENটা কি, EN হলো n মোল গ্যাসের গড় গতিশক্তি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু মেনশন করতে চাই, এই যে EN এর মানগুলোতে, সমীকরণগুলোতে, সম্ভবত তোফাজ্জলের বইয়ে তোমরা একটু দেখবে যে এখানে ইকুয়েশন গুলায় মানগুলো লেখার ক্ষেত্রে একটু ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নিও, ওখানে একটু ভুল আছে। আমি এখানে সেটা তোমাদেরকে অনুরোধ করবো, যারা তোফাজ্জলের বই পড়বে তারা ওই ইকুয়েশন গুলো একটু কারেকশন করে নিও, হয়তো প্রিন্টিং মিস্টেক আছে, আর কিছু না, অন্যভাবে দেখার সুযোগ নেই। আর যে অন্যরা যেটাই পড়ো সেখানে ঠিক আছে, তখন বা অন্য সেখানে ঠিক আছে, বইয়ের নাম আলাদা করে বলছি না, যার যেটা সুবিধা সে সেটাই পড়বে। আচ্ছা, এখন দেখো পরে কি বলছে, যে এক মোল গ্যাসের অণুর সংখ্যাকে আমরা Na দ্বারা প্রকাশ করি, এবং সেটাকে আসলে বলে অ্যাভোগাড্রোর সংখ্যা। Na কে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি, এবং এটার মান হচ্ছে 6.023 × 10⁻23 পার মোল, এবং এটা একটা ধ্রুবক সংখ্যা, এটা নির্দিষ্ট। তাহলে আমরা কি করতে পারি, এক মোল গ্যাসের অণুর সংখ্যা যদি Na বলি, তাই আমরা গ্যাসের গড় গতিশক্তি আমরা পেয়েছি E, তাহলে আমরা প্রতি অণুর জন্য গড় গতিশক্তিটা বের করতে পারি। প্রতি অণুর জন্য গড় গতিশক্তি বের করতে হলে কি করতে হবে, ওই গড় গতিশক্তিকে Na দ্বারা ভাগ করতে হবে, তাহলে E প্রাইম ইকুয়ালস টু E/Na। ইকুয়ালস টু আমরা একটু আগে কি জেনেছি, সমীকরণটা 3/2 RT এক মোল গ্যাসের জন্য, তো 3/2 RT। তো এখানে Na দ্বারা ভাগ করা আছে, দেখো তো উইদিন ব্র্যাকেটে R/Na আলাদা করে লেখা আছে 3/2 × R/Na × T। এই R/Na এর পরিবর্তে আমরা সমীকরণে k বসাই, তাহলে সমীকরণটা কি পাই, E প্রাইম ইকুয়ালস টু 3/2 KT। বক্স সমীকরণ মনে রাখতে হবে। এখন দেখি এই R/Na টা কি, আর যেটাকে আমরা k দ্বারা প্রকাশ করেছি, এই k হচ্ছে প্রতি অণুর জন্য গ্যাস ধ্রুবক, এবং সেটা কি, কে আসলে বলে বোলসম্যান ধ্রুবক বলে, বোলসম্যান ধ্রুবক বলে। এখানে k এর মানটা আমি দিয়ে দিয়েছি, দেখো, চাইলে এটা মুখস্থ রাখতে পারো সরাসরি, অথবা মানটা নির্ণয় করাও এখানে দেখিয়ে দিয়েছি, সেটাও পারো। আর এর মান নির্দিষ্ট, সেটা বসাই দেয়া 8.31 জুল পার কেলভিন পার মোল, ডিভাইডেড বাই একটু আগে যে অ্যাভোগাড্রোর নাম্বারটা পেলাম সেটা বসাই দিলে আমরা কে এর মানটাও পেয়ে যাব ধ্রুবক।
দুটো ধ্রুবক থেকে যখন আরেকটা মান পাওয়া যায় সেটাও আসলে ধ্রুবক। 1.38 into 10 to the power minus 23 জুল পার কেলভিন। এই মানগুলো আসলে মুখস্থ রাখতে হবে। আর এর মান, এন এর মান, কে এর মান, এগুলো আসলে মুখস্থ রাখতে হবে। অঙ্ক করার জন্য এগুলো লাগবে। হয়তো কখনো কখনো তোমাদের প্রশ্নে স্টেমে এটা দিয়ে দিতেও পারে, মান নাও দিতে পারে। যাতে না দিলেও করতে পারো সেই জন্য মান মুখস্থ রাখতে হবে। আসো আরেকটু আগাই, প্রায় শেষের দিকে। যদি একটি অণুর জন্য গড় গতিশক্তি, যেটা আমরা একটু আগে বললাম, এই গড় গতিশক্তিকে আমরা এভাবেও লিখতে পারি ই প্রাইম ইকুয়ালস টু হাফ এমসি স্কোয়ার বার, এই হিসেবেও আমরা লিখতে পারি। তাহলে ই প্রাইম ইকুয়ালস টু হাফ এমসি স্কোয়ার বার, এটা এখন বলছি পেলাম। আবার একটু আগে আমরা পেয়েছি ই প্রাইম ইকুয়ালস টু 3/2 কেটি। এই দুটো সমীকরণকে যদি তোমরা তুলনা করো তাহলে কি দেখবে? হাফ এমসি স্কোয়ার বার ইকুয়ালস টু 3/2 কেটি। এখান থেকে আমরা সি স্কোয়ার বারের মানটা বের করে নিই। সি স্কোয়ার বারের মানটা কি আসবে? 3 ইকুয়ালস টু 3 কেটি বাই স্মল এম। এবং এই মানের যদি আমরা বর্গমূল মান নেই তাহলে রুট ওভার সি স্কোয়ার বার ইকুয়ালস টু রুট ওভার 3 কেটি বাই এম, যেটাকে আমরা সিআরএমএস মান বলতেছি। এই মানটাও তোমরা মুখস্থ ইকুয়েশনটা লাগবে। এবং এই ইকুয়েশনে আগে একটু দেখো যে এই ইকুয়েশনে তিনটা রাশি ডান দিকে, কে টি বাই এম। কে কি একটু আগে আমরা কিন্তু শিখলাম, কে হচ্ছে একটা বোলসম্যান ধ্রুবক, অর্থাৎ এটা একটা ধ্রুবক সংখ্যা। স্মল এম কি? একটা অণুর ভর, সেটাও আসলে একটা ধ্রুবক মান। তাহলে কে এবং এম দুটো যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে সিআরএমএস প্রপোর্শনাল টু রুট ওভার টি। টিটা কি? পরম তাপমাত্রা। পরম তাপমাত্রার সংজ্ঞা আমরা অলরেডি শিখেছি। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি বলতে পারি? এই সমীকরণ থেকে বলতে পারি এক মোল গ্যাস বা একটি গ্যাস অণু যদি আমরা বিবেচনা করি তাহলে গ্যাসের মূল গড় বর্গবেগ তার পরম তাপমাত্রার সমানুপাতিক হবে। সরি, আজ আসলে এ পর্যন্তই। আর একদম শেষে একটা কথা আবারও অনুরোধ করছি, তোমাদেরকে শুরুতে যা আমি অনুরোধ করেছি সেটা রাখার চেষ্টা করবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে।